এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব, গতদিন আমি মানব প্রজননের পুংজননতন্ত্র সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে এই পুংজননতন্ত্রেরই আরেকটি অংশ, অর্থাৎ এই পুংজননতন্ত্রের কিছু অস্বাভাবিকতা বা কিছু রোগ এবং এই জননতন্ত্র সম্পর্কে কিছু বিশেষ বিশেষ টার্ম এবং এই পুংজননতন্ত্রের হরমোনাল নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করব। ক্লিয়ার? পুংজননতন্ত্রের দ্বিতীয় অংশ কি হলো পুংজননতন্ত্রের কিছু অস্বাভাবিকতা, নেক্সট কিছু বিশেষ শব্দ এই সম্পর্কিত ফুটনোটস বা টিকা যাকে বলে, নেক্সট হরমোনাল নিয়ন্ত্রণ। পুংজননতন্ত্রের এই কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসি এই পুংজননতন্ত্রের কিছু অস্বাভাবিকতা এবং কিছু বিশেষ বিশেষ এর শব্দ, যেগুলোর বিশেষ টিকা হিসাবে বা শর্ট কোশ্চেন হিসাবে আসে এর থেকে, সেগুলো সম্পর্কে। প্রথমত আসি এই বিষয়ে। 1 নম্বর হলো হাইড্রোসিল। দু নম্বর হলো ভ্যারিকোসিল। আমি আগে টার্মগুলো লিখছি। 3 নম্বর হলো অ্যাজুস্পার্মিয়া। 4 নম্বর হলো অলিগোস্পার্মিয়া। 5 নম্বর হলো ক্রিপ্টর। কিডিজিম। কিডিজম। নাম্বার 6 অ্যানার্কিজম। নাম্বার 7 মনার্কিজম। নাম্বার 8 একটপিক শুক্রাশয়। নাম্বার 9 টেস্টিকল। ক্লিয়ার? এই 9টা আগে আমি করি। এর মধ্যে হাইড্রোসিল হচ্ছে, তোমাদের বলেছিলাম, একদম স্ক্রোটামের ভেতরে যে স্তরটা, টিউনিকা ভ্যাজাইনালিস। ক্লিয়ার? আবার এটা তোমরা পড়েছ যে শুক্রাশয়ের যে 3টে স্তর সব থেকে বাইরের দিকে, টিউনিকা ভ্যাজাইনালিস, এর 2টি লেয়ার, প্যারাইটাল আর ভিসারাল,
এর মধ্যে হাইড্রোসিলিক তরল যদি বেশি পরিমাণে সঞ্চিত হয় তাহলে স্ক্রোটামটা স্ফীত হয়। এই বিশেষ রোগকে বলা হয় কি হাইড্রোসিল, অর্থাৎ হাইড্রোসিলিক তরল বৃদ্ধি এবং তার ফলে স্ক্রোটামের স্ফীত হওয়া, স্ক্রোটাম এর স্ফীতি। ভ্যারিকোসিল, স্ক্রোটামের যে লেয়ার তার ভেতরের স্তরে রক্তজালিকার অস্বাভাবিক বৃদ্ধি কে বলা হয় ভ্যারিকোসিল। স্ক্রোটামের অন্তঃস্তরে রক্তজালিকার অস্বাভাবিক বৃদ্ধি। একে বলা হয় ভেরিকোসিল। অ্যাজিওস্পার্মিয়া, শুক্রাণু উৎপন্ন না হওয়াকে বলা হয় অ্যাজিওস্পার্মিয়া। শুক্রাণু উৎপাদন না হওয়াকে বলা হয় অ্যাজিওস্পার্মিয়া। অলিগো, নির্দিষ্ট মাত্রার কম পরিমাণে শুক্রাণু উৎপন্ন হওয়া। নিষেক হওয়ার জন্য যে পরিমাণ শুক্রাণু দরকার তার থেকে যথেষ্ট কম, অর্থাৎ কম শুক্রাণু উৎপাদন হওয়া, কম শুক্রাণু উৎপাদন। ক্রিপ্টরকিডিজম, এটা সাধারণত পুরুষ শিশুদের জন্মের 2 মাস আগে উদর গহ্বর থেকে ইঙ্গুইনাল কানেলের মধ্য দিয়ে শুক্রাশয় থলিতে শুক্রাশয় নেমে আসে। যদি নেমে না আসে তাহলে উদর গহ্বরেই শুক্রাশয় দুটি অবস্থান করে। এই অবস্থাকে বলা হয় ক্রিপ্টরকিডিজম, অর্থাৎ শুক্রাশয়ের উদর গহ্বরে অবস্থান। এই উদর গহ্বরে অবস্থান করলে দেহের যে তাপমাত্রা সেই তাপমাত্রায় শুক্রাণু উৎপন্ন হয় না, ফলে সেই শিশুটি সাধারণত বন্ধা অবস্থায় জন্মগ্রহণ করে। অ্যানার্কিজম, শুক্রাশয় যদি উৎপন্ন না হয়, শুক্রাশয় উৎপন্ন না হওয়া। মনর্কিজম, একটি শুক্রাশয় থলিতে নেমে আসে বা স্ক্রোটামে নেমে আসে, আরেকটি যদি উদর গহ্বরে থাকে সেই অবস্থাকে একটি শুক্রাশয় স্ক্রোটামে অপরটি উদর গহ্বরে থেকে যায়। এই অবস্থাকে বলা হয় মনর্কিজম। একটপিক শুক্রাশয়, এটাও একটি শুক্রাশয় স্ক্রোটামে
অপরটি উদর গহ্বরে না, অন্য কোনো জায়গায় ইঙ্গুইনাল ক্যানেলের পথে যদি থাকে, অন্যটি উদর গহ্বর ছাড়া অন্যত্র, দ্যাট ইজ ইঙ্গুইনাল ক্যানেলের অন্যত্র থাকে। টেস্টিকল, শুক্রাশয় প্লাস এপি ডি ডাইমিস, এর মধ্যে অনেক ম্যাক্সিমাম রোগ, কয়েকটি আবার বিশেষ প্রতিশব্দ আছে। নেক্সট এসো, নাম্বার 10, ইঙ্গুইনাল হার্নিয়া। সঙ্গে সঙ্গে আমি আরেকটি জিনিস বলবো, এই ইঙ্গুইনাল কানেল আরেকটি জিনিস বলবো, স্পারমাটিক কর্ড, শুক্ররজ্জু। নাম্বার 13, পুরুষত্বহীনতা বা ইম্পোর্টেন্স বলা হয়। নাম্বার 14, সবন্ধাত্মতা। সবন্ধাত্মতা। নাম্বার 15, গাইনেকো ম্যাস্টিয়া। গাইনেকোম্যাস্টিয়া। নাম্বার 16, সার্কামসিশন। নাম্বার 17, ADAM। দেখ, ইঙ্গুইনাল হার্নিয়া এটা সাধারণত কি জিনিস? এই যে ইঙ্গুইনাল কানেল, এটাও আমি বলছি, উদর গহ্বর থেকে যে পথে, যে তির্যক পথে শুক্রাশয় স্ক্রোটামে নেমে আসে, সেই পথকে বলা হয় ইঙ্গুইনাল কানেল। অনেক সময় দেখা যায় কি, ইঙ্গুইনাল কানেলটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে পৌষ্টিকতন্ত্রের অংশ বিশেষও এই কানেলের মাধ্যমে স্ক্রোটামে নেমে আসে। এই যে বিশেষ রোগ, তার নাম ইঙ্গুইনাল হার্নিয়া। আচ্ছা, তাহলে ইঙ্গুইনাল হার্নিয়া কি? ইঙ্গুইনাল কানেল ক্ষতিগ্রস্ত হলে
পৌষ্টিক নালীর অংশ বিশেষ পৌষ্টিক নালীর অংশ বিশেষ স্ক্রোটামে নেমে আসা। এই বিশেষ রোগ। আর ইঙ্গুইনাল ক্যানেল কি? উদর গহ্বর থেকে যে পথে শুক্রাশয় স্ক্রোটামে নেমে আসে, তাকে বলা হয় ইঙ্গুইনাল কানেল। শুক্ররজ্জু বা কর্ড, যে রজ্জু বা দড়ির সাহায্যে উদর গহ্বর থেকে স্ক্রোটামে ঝুলে থাকে শুক্রাশয়টি, তাকে বলে রজ্জু। এর মধ্যে থাকে ক্রিমেস্টর পেশি, ডরটাস পেশি, থাকে নার্ভ, থাকে ধমনী, থাকে শিরা, থাকে লসিকা। এই সব মিলে তৈরি হয় এই রজ্জুটি, তাই তো? শুক্রাশয় যে রজ্জু বা কর্ডের সাহায্যে, শুক্রাশয় যে রজ্জু বা কর্ডের সাহায্যে উদর গহ্বর থেকে শুক্রথলিতে বা শুক্রাশয় থলিতে বা স্ক্রোটামে, শুক্রাশয় থলিতে ঝুলে থাকে, তাকে বলা হয় শুক্ররজ্জু। এর সাথে কি কি থাকে? সাধারণত ক্রিমেস্টর পেশি, থাকে ধমনী, থাকে শিরা, থাকে নার্ভ, থাকে লসিকা বাহক প্রভৃতি মিলে তৈরি হয়। পুরুষত্বহীনতা, যৌন মিলনকালে লিঙ্গের উত্থান না হওয়া। সাধারণত যৌন মিলনকালে লিঙ্গ খাড়া বর্ধিত হয়। এই পুরুষত্বহীনতার ক্ষেত্রে লিঙ্গের উত্থান এবং খাড়া হওয়াটা সাধারণত হয় না, ফলে যৌন মিলন অসম্ভব হয়ে যায়। একে বলে পুরুষত্বহীনতা, ইম্পোর্টেন্স। যৌন মিলনকালে বা সঙ্গমকালে লিঙ্গের উত্থান না হওয়া, ক্লিয়ার? সাধারণত বিভিন্ন রকমের শারীরিক মানসিক রোগ বিভিন্ন কারণে এগুলো হতে পারে। সবন্ধাত্ম, একজন সুস্থ স্ত্রীলোকের দেহে পুরুষের বীর্য আপতিত হলেও যদি নিষেক না হয়, তাহলে সেই পুরুষকে আমরা কি বলে থাকি? সেই পুরুষের অবস্থাকে আমরা সবন্ধাত্ম বলি। অর্থাৎ সুস্থ স্ত্রীলোক, সুস্থ স্ত্রীর দেহে যদি বীর্য প্রবেশের পরও নিষেক না হয়, তাহলে আমরা সে পুরুষকে বলি সবন্ধাত্ম পুরুষ।
এই ঘটনাকে সবান্ধত্বতা বলে। গাইনেকোম্যাস্টিয়া সাধারণত দেখা যায় বয়ঃসন্ধিকালের পরে মেয়েদের স্তনগ্রন্থি বৃদ্ধি প্রাপ্ত হয়, কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম। ছেলেদের অনেক সময় দেখা যায় যে এই স্তনগ্রন্থির বৃদ্ধি হয়। এই ছেলেদের স্তনগ্রন্থির বৃদ্ধিকে বলা হয় গাইনেকোম্যাস্টিয়া। ছেলেদের স্তনগ্রন্থির বৃদ্ধি কে বলা হয় গাইনেকোম্যাস্টিয়া। সার্কামসিশন তোমাদের কতদিন বলেছিলাম যে যে গ্ল্যান্স পেনিস, এই গ্ল্যান্স পেনিসের উপরিভাগে একটা পর্দা থাকে, যেন প্রিপিউস। এই প্রিপিউসের ভেতরের তলে ত্বকে টাইসনের গ্রন্থি থাকে, যা থেকে স্ম্যাগমা খরিত হয়। এটা কাদার মতো তরল সান্দ্র পদার্থ। এইটা অনেক সময় পেনিসের উপরিভাগে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটায়। ক্লিয়ার? যার ফলে প্রিপিউসটা কেটে বাদ দিতে হয়। এই প্রিপিউস কেটে বাদ দেওয়াকে বলা হয় সার্কামসিশন। এটা ওয়ান কাইন্ড অফ, এই যে এটা তাকে বলা সার্কামসিশন, বুঝলে? প্রিপিউসের বৃদ্ধি ও ব্যাকটেরিয়ার সংক্রমণ এডিএ, অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি, ইন এজিং ম্যান। দেখো, পরিণত বয়সে, বয়স বেশি হয়ে গেলে সাধারণত এই অ্যান্ড্রোজেন ক্ষরণ কমে যায়, ফলে যৌন ক্ষমতা হ্রাস পায়। এই ঘটনাকে অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি ইন এজিং ম্যান বলা হয়। ক্লিয়ার? এবার আসে আরো কয়েকটি টার্ম সম্পর্কে। টেল অফ লক উড জিনিসটা কি? সাধারণত দেখা যায় গুবার্নাকুলাম বলে একটা লিগামেন্ট থাকে, যার থেকে উৎপন্ন একটা ব্যান্ডের সাহায্যে শুক্রাশয়টি স্ক্রোটামের অন্তঃপ্রাচীরের সঙ্গে লেগে থাকে। এই যে গুবার্নাকুলামের যে ব্যান্ড, পেশি ব্যান্ড, এর নাম টেল অফ লকউড। গুবার্নাকুলাম থেকে শুক্রাশয়ের ঠিক বাইরের দিকে গুবার্নাকুলাম নামক লিগামেন্ট থেকে উৎপন্ন ব্যান্ড, পেশি ব্যান্ড, যা শুক্রাশয়ের সঙ্গে যুক্ত,
যার নাম টেল অফ লকউড। নাম্বার 19, অর্কিডোপেক্সি। নাম্বার 20, অর্কিডেকটমি। নাম্বার 29, ক্যাস্ট্রেশন। কি এই টার্মগুলো? এটা এক প্রকার শল্য চিকিৎসা, সবগুলোই। এই অর্কিডোপেক্সি, এই শল্য চিকিৎসার দ্বারা ক্রিপ্টরকিডিজম সারানো হয়, ঠিক আছে, ঠিক করা হয়। ক্রিপ্টরকিডিজম ঠিক করার শল্য চিকিৎসা, ক্রিপ্টরকিডিজম। ঠিক করার শল্য চিকিৎসা। অর্কিডেকটমি, এটা সাধারণত একটা অপারেশন, যার সাথে শুক্রাশয় কেটে বাদ দেওয়া হয়, তাই তো? শুক্রাশয় কেটে বাদ দেওয়ার পদ্ধতি। বাদ দেওয়ার শল্য চিকিৎসা। ক্যাস্ট্রেশন, এটাও তাই, যে পদ্ধতিতে শুক্রাশয় কেটে বাদ দেওয়া হয় তাকে বলে ক্যাস্ট্রেশন। যে পদ্ধতিতে শুক্রাশয় কেটে বাদ দেওয়া হয় তাকে বলে ক্যাস্ট্রেশন। এটা কখন করে দেখো, অধিক শক্তি কমানোর জন্য। যেমন দেখা যায় বলদকে এই ক্যাস্ট্রেশন করে ষাঁড়ে পরিণত করে দেওয়া, যাতে করে তার এই যে অধিক শক্তিশালী হওয়া, এই শক্তিশালীটা হওয়াটাকে কমিয়ে দেওয়া জন্য এই ক্যাস্ট্রেশন করা হয়। ক্লিয়ার? আমরা অনেকগুলো টার্ম সম্পর্কে বলেছি, এগুলো সব এই পুংজননতন্ত্রের সম্পর্কে প্রযোজ্য। এর কিছু কিছু আছে বিশেষ বিশেষ প্রতিশব্দ, যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় জন্য প্রয়োজন। কিছু কিছু আছে রোগ বিশেষ বিশেষ। আচ্ছা, আরেকটি বিষয়ে আমি আলোচনা করব, পুংজননতন্ত্রের হরমোনাল নিয়ন্ত্রণ। ক্লিয়ার? পুংজননতন্ত্রের হরমোনাল নিয়ন্ত্রণ। হরমোনাল কন্ট্রোল অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। পুংজননতন্ত্রের হরমোনাল নিয়ন্ত্রণ। দেখো, পুংজননতন্ত্রের বিভিন্ন ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জন্য কিছু বিশেষ বিশেষ হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা হরমোনগুলোর নাম এবং পুংজননতন্ত্রের ওপর এদের বিশেষ ক্রিয়া আলোচনা করব। প্রথমে আসি, দেখো, হাইপোথ্যালামাস।
হাইপোথ্যালামাস। এই গ্রন্থিটার নাম তোমরা শুনেছ। মস্তিষ্কের তৃতীয় নিলয়ের তলদেশে স্ফেনয়েড অস্থি দ্বারা গঠিত সেল্লা টার্সিকা নামক প্রকোষ্ঠে এই গ্রন্থিটি অবস্থিত। উল্লেখযোগ্য গ্রন্থি, সুপ্রিম কমান্ডার বলা হয়। আমরা পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলি, তার উপর মাস্টারি করে এই, সেই বলে সুপ্রিম কমান্ডার আমাদের দেহের। এর থেকে এক প্রকার হরমোন খরিত হয়, যার নাম গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। ক্লিয়ার? এ কাজ করে পিটুইটারির অগ্রখণ্ড, পিটুইটারির অগ্রখণ্ডের ওপর। ক্লিয়ার? পিটুইটারি অগ্রখণ্ড থেকে এর ক্রিয়ার ফলে হরমোন খরিত হয়। কি? এটা হলো এলএইচ বা আইসিএসএইচ, আরেকটা হলো এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন বা ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ক্লিয়ার? এটা ক্রিয়া করে সাধারণত, নাম শুনেছ তোমরা, শুক্রাশয়ের মধ্যে লেডিগের আন্তঃকোষ বলে কোষগুচ্ছ আছে, যার নাম লেডিক্স ইন্টারস্টেশিয়াল সেল, তার উপর কাজ করে। লেডিগের আন্তঃকোষ। আর এফএসএইচ কাজ করে সাধারণত শুক্রাশয়ের মধ্যে আরেক প্রকার কোষ আছে, যার নাম সার্টোলির কোষ। সার্টোলির কোষ। শুক্রাশয়ে জার্মিনাল এপিথেলিয়াম স্তরে এই বিশেষ কোষগুলো থাকে। অনেকগুলো চক্রাকারে সাজানো থাকে জার্মিনাল এপিথেলিয়াম, তার মাঝে মাঝে প্রলম্বিত থাকে এই সার্টোলির কোষ। এ কি করে? লেডিগের আন্তঃকোষ থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। ক্লিয়ার? এই আইসিএসএইচ বা এলএইচ এর প্রভাবে। আর সার্টোলির কোষ থেকে খরিত হয় অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন আর ইনহিবিন বলে আরেকটি হরমোন। ক্লিয়ার? এই যে হাইপোথ্যালামাস, এর ক্রিয়ায় এগুলো উদ্দীপ্ত হয়, এগুলো সব কিন্তু পজিটিভ। এবং শোনো, হরমোনের কাজ ম্যাক্সিমাম ফিডব্যাক নিয়ন্ত্রণের মাধ্যমে হয়। ক্লিয়ার? এটা পজিটিভ ফিডব্যাক। আচ্ছা, এর প্রভাবে এর ক্ষরণ বাড়ে। পজিটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক, এগুলো সব পজিটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে ঘটে। এই টেস্টোস্টেরন সাধারণত স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় সহায়তা করে এবং আমাদের গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশে সহায়তা করে। ক্লিয়ার? তাহলে এই টেস্টোস্টেরন বিশেষ করে শুক্রাণু উৎপাদন, স্পারমাটোজেনেসিস এবং গৌণ যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে। অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সাধারণত টেস্টোস্টেরনের ঘনত্ব বৃদ্ধি করে, টেস্টোস্টেরনের ঘনত্ব বৃদ্ধি করে, শুক্র উৎপাদক নালিকার মধ্যে এর ঘনত্ব বৃদ্ধি করে
সেও স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় সহায়তা করে। শুক্রাণু উৎপাদন বা স্পারমাটোজেনেসিস, মাটোজেনেসিস, ক্লিয়ার? ইনহিবিন সাধারণত নেগেটিভ ফিডব্যাক প্রক্রিয়ায় সহায়তা করে। এই ইনহিবিন সাধারণত এটা নেগেটিভ ফিডব্যাক প্রক্রিয়ায় সহায়তা করে। নেগেটিভ ফিডব্যাক মাইনাস নেগেটিভ ফিডব্যাক, ক্লিয়ার? টেস্টোস্টেরনও তাই নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে সাধারণত এই হাইপোথ্যালামাসের কাজকে অবদমিত করে। মাইনাস বা নেগেটিভ ফিডব্যাক, এটাও নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে? এগুলো সব পজিটিভ। অর্থাৎ এটার ব্যাপারটা কি, এটা যদি বেশি করে খরিত হয় তখন সেই সংবাদ পৌঁছে যায় হাইপোথ্যালামাসে, তখন হাইপোথ্যালামাসের কাজটা অবদমিত হয়, ফলে এদের কাজ সব হ্রাস পায়, ফলে এই বেশি ক্ষরণটা কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখানেও তাই, ইনহিবিন বেশি করে খরিত হলে সাধারণত সেই সংবাদ হাইপোথ্যালামাসে পৌঁছে যায়, হাইপোথ্যালামাসের কাজ অবদমিত হয়, ফলে এদের ক্ষরণটা স্বাভাবিক হয়। এমনি করে বেশিরভাগ হরমোনের ক্ষেত্রে এই পজিটিভ নেগেটিভ ফিডব্যাকের দ্বারা এদের কাজ নিয়ন্ত্রিত হয়। এভাবে দেখো পুংজননতন্ত্রের হরমোনাল নিয়ন্ত্রণ সম্পন্ন হয়। এখানে দুটো জিনিস আছে, পজিটিভ নিয়ন্ত্রণ যেগুলো আমরা প্লাস দিয়ে বলেছি, আর নেগেটিভ নিয়ন্ত্রণ যেটা আমরা মাইনাস দিয়ে বলেছি, এখানে নেগেটিভ ফিডব্যাক বলা হয়। ক্লিয়ার? আর এক নজরে আর একবার, হাইপোথ্যালামাস থেকে খরিত হয় এই হরমোন, এরা পরপর পজিটিভ কাজ করে, কিন্তু এই টেস্টোস্টেরন বেশি খরিত হলে নেগেটিভ ক্রিয়া করে হাইপোথ্যালামাস, এরও ক্ষরণ বেশি হলে নেগেটিভ ক্রিয়া করে। ফলে এভাবে এই ফিডব্যাকের মাধ্যমে, পজিটিভ নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে পুংজননতন্ত্রের কাজ নিয়ন্ত্রিত হয়। এবারে আরেকটি জিনিস সম্পর্কে আমি বলবো, বলে শেষ করব, সেটা হলো এই পুংজননতন্ত্রের আরেকটি বিশেষ বিষয় হলো, আমরা গতদিন পড়েছিলাম যে পুংজননতন্ত্রের বিভিন্ন গ্রন্থি আমরা পড়েছিলাম গতদিন, অঙ্গ এবং গ্রন্থির ক্ষেত্রে সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্রন্থি, কাউপার গ্রন্থি প্রভৃতি থেকে তরল রস খরিত হয়, যার সঙ্গে শুক্রাশয় থেকে শুক্রাণু মিশে তৈরি করে সিমেন বা বীর্য। আমরা একটু এবার সেই সম্পর্কে আলোকপাত করব। প্রথম কথা হলো কি, বীর্য বা সিমেন। বীর্য বা সিমেন কি? দেখো, যৌন জননকালে বা সঙ্গমকালে শারীরিক এবং মানসিক উত্তেজনার কারণে লিঙ্গ বা পেনিস থেকে শুক্রাণু সমেত এই বিভিন্ন গ্রন্থির ক্ষরণ কি কি? এই যে বললাম সেমিনাল ভেসিকেল, প্রোস্টেট গ্রন্থির ক্ষরণ, যে ক্ষারীয় দুধের মতো বা খড়ধোয়া জলের মতো তরল সৃষ্টি করে, তারই নাম হচ্ছে বীর্য। তাহলে বীর্যটা কি? সঙ্গমকালে পুরুষের পেনিস থেকে শুক্রাণু মিশ্রিত সান্দ্র
ক্ষারীয়, খড় ধোয়া জলের ন্যায়। যে তরল নির্গত, যে তরল নির্গমন ঘটে তাকেই বলা হয় বীর্য। ক্লিয়ার? প্রতিবার ইজাকুলেশন বা নিক্ষেপণকালে এটা কি পরিমাণে? 2 থেকে 6 মিলিলিটার এর পরিমাণ প্রতিবার। হ্যাঁ, এখানে কিন্তু 2 দিন গ্যাপ দিয়ে, প্রতি 2 দিন গ্যাপের পরে প্রতিবার বীর্যস্খলনে তার পরিমাণ দাঁড়ায় 2 থেকে 6 মিলিলিটার। প্রতিবার বীর্যস্খলনে পরিমাণ, হ্যাঁ মনে রাখতে হবে 2 দিন অন্তর কিন্তু মিনিমাম 2 থেকে 6 মিলিলিটার। ক্লিয়ার? এবারে প্রতি ml বীর্যে, প্রতি ml বীর্যে শুক্রাণুর সংখ্যা প্রায় 80 থেকে 100 মিলিয়ন। ক্লিয়ার? হলো? এবারে বীর্যে এছাড়া থাকে খুব উল্লেখযোগ্য একটা শর্করা থাকে ফ্রুক্টোজ, থাকে সাইট্রিক অ্যাসিড, থাকে অ্যামিনো অ্যাসিড, থাকে বিভিন্ন প্রকার প্রোটিওলাইটিক উৎসেচক, ফসফাটেজ উৎসেচক, ক্যালসিয়াম ক্লিয়ার প্রভৃতি খনিজ লবণও থাকে। এবারে সাধারণত দেখা যায় কি বীর্যের 10% হচ্ছে শুক্রাণু, 10% হলো শুক্রাণু, আর 90% হলো ভেসিকল বা সেমিনাল ফ্লুইড, বুঝলে? আর এই বীর্যের সাধারণত 60% হলো তৈরি করে 30%, 10%, 60% তৈরি করে সেমিনাল ভেসিকল খরিতরস, সেমিনাল ভেসিকল, 30% প্রোস্টেটিক ফ্লুইড, 10% হলো ওই কাউপার গ্রন্থি এবং শুক্রনালী এদের থেকে নির্গত তরল। ক্লিয়ার? এই বিশেষ জিনিসগুলো এই বীর্যের মধ্যে থাকে। এবারে এই বীর্যের সাধারণ পরিমাণ। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, বীর্যের মধ্যে যদি 20%
শুক্রাণু সচল না থাকে তাহলে কিন্তু ওই শুক্রাণু দ্বারা ডিম্বাণুর নিষেক ঘটে না। ক্লিয়ার? শুক্রাণু দ্বারা ডিম্বাণুর নিষেক সাধারণত ঘটে না। ক্লিয়ার? শুক্রাণুর দ্বারা ডিম্বাণুর নিষেক ঘটে না সাধারণত। আচ্ছা, এবার এসো নেক্সট আমরা এই বীর্যের কাজ সম্পর্কে বলবো। বীর্যের কাজ, এক নম্বর হলো এই যে ফ্রুক্টোজ থাকে, ফ্রুক্টোজ শুক্রাণুর পুষ্টি যোগায়, শুক্রাণুর পুষ্টি। নাম্বার টু, এই বীর্য শুক্রাণু ধারণ করে। নাম্বার থ্রি, এই বীর্যের মধ্যে থাকে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, যা জরায়ুর অম্লভাব প্রশমিত করে, অম্লভাব প্রশমন করে। নেক্সট, শুক্রাণুর সক্রিয়তা বৃদ্ধি করে, ওই সেমিনাল ফ্লুইড, সেমিনাল ফ্লুইড ফ্রুক্টোজ, সেমিনাল ফ্লুইডের ফ্রুক্টোজ শুক্রাণুকে পুষ্টি যোগায়, সেমিনাল ফ্লুইড শুক্রাণু ধারণ করে, সেমিনাল ফ্লুইডের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট জরায়ুর অম্লভাব প্রশমিত করে, আর শুক্রাণু সক্রিয়তা বৃদ্ধি করে। নাম্বার ফাইভ, শুক্রাণু পরিবহন এই বীর্যের মাধ্যমে হয়। ক্লিয়ার? এবার একটা জিনিস আমাদের বোধহয় বলতে আমি ভুলে গেছি মাঝখানে, সেটা হলো আরও তিনটে রোগের কথা আমি বলবো প্রোস্টেট গ্রন্থির ক্ষেত্রে। প্রোস্টাইটিস, প্রোস্টাইটিস, আরেকটা হলো প্রোস্টোমেগালি, আরেকটা হলো প্রোস্টেট ক্যান্সার। এটা প্রোস্টেট গ্রন্থির বিশেষ বিষয়বস্তু। শোনো, প্রোস্টেট গ্রন্থির প্রদাহকে বলা হয় প্রোস্টাইটিস, আর প্রোস্টেট গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি, অস্বাভাবিক বৃদ্ধিকে বলা হয় প্রোস্টোমেগালি। আর প্রোস্টেট ক্যান্সার, হ্যাঁ, অস্বাভাবিক বৃদ্ধি এবং সেটা যদি ম্যালিগন্যান্সি হয় তবে তাকে বলি আমরা প্রোস্টেট ক্যান্সার। এবার আরেকটি কথা আছে, সেটা হলো দেখো, সঙ্গমকালে লিঙ্গের উত্থান কেন হয় এই জিনিসটা একটু আমরা বলবো। লিঙ্গের উত্থান, লিঙ্গ দৃঢ় বা শক্ত হয় কেন? তার কারণ হলো, দেখো, আমরা যখন উত্তেজিত হই, যৌন উত্তেজনা, তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে উদ্দীপনাটা চলে আসে আমাদের লিঙ্গের যে পেশি, যার নাম কর্পোরা স্পঞ্জিওসাম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এর মাধ্যমে উদ্দীপনা চলে আসে কোথায়? কর্পোরা, আমাদের লিঙ্গের পেনিসের কর্পোরা স্পঞ্জিওসাম এ। ক্লিয়ার? এবার এই কর্পোরা
কর্পোরাস স্পঞ্জিওসাম থেকে নাইট্রিক অক্সাইড খরিত হয়, নাইট্রিক অক্সাইড খরিত হয়। এই নাইট্রিক অক্সাইড ওই কর্পোরাস স্পঞ্জিয়ামের যে রক্তবাহের পেশিতে প্রবেশ, মসৃণ পেশিতে প্রবেশ করে। ক্লিয়ার? এই রক্তবাহের পেশিতে উৎপন্ন হয় সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট তৈরি হয় রক্তবাহের পেশিতে। এই সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট সাধারণত দেখা যায় কি ভ্যাসোডায়ালেশন প্রক্রিয়ায় রক্তবাহের প্রসারণ ঘটায়, রক্তবাহের প্রসারণ, এবং কি করে এই কর্পোরাস স্পঞ্জিওসামের সাইনাস রক্তবাহের প্রসারণ ঘটে। কর্পোরাস সাইনাস রক্তপূর্ণ হয়। ফলে কি হয়? ফলে লিঙ্গ, খাড়া, কামা বর্ধিত ও দৃঢ় হয়। সঙ্গমকালে উত্তেজনার ফলে এই ঘটনাটা ঘটে। ক্লিয়ার? শেষ করলাম। ভালো থাকবে, দেখা হবে আরেকটি বিষয় নিয়ে।